কানাডার সবচেয়ে জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা ভোরের আলো, আপনারা সবাই জানেন। ভোরের আলো পয়েন্ট অফ ভিউর চতুর্থ পর্বে আজকের সম্মানিত অতিথিদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে যোগ দিবেন চারজন অতিথি। আমাদের সঙ্গে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর জসিমউদ্দিন আহমেদ, আরও আছেন সমাজকর্মী রেশাদ চৌধুরী, আর আছেন মর্গেজ এজেন্ট পারভেজ আহমেদ মুহিত এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসরত সিনিয়র সাংবাদিক তুহিন সানজিদ। আপনারা সবাই হয়তোবা জসিম স্যারকে চিনেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর জসিমউদ্দিন আহমেদ। শিক্ষাক্ষেত্রে তিনি বিশেষ অবদানের জন্য 2006 সালে পেয়েছেন 21 পদক। সমাজ, বিজ্ঞান ও পরিবেশ নিয়ে তার 300টির মতো জনপ্রিয় প্রবন্ধ রয়েছে। তিনি একাধিক গ্রন্থেরও রচয়িতা। আজকের এই ফেসবুক লাইভ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনাকেও এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। কানাডার সবচেয়ে প্রচারিত বাংলা সাপ্তাহিক পত্রিকা ভোরের আলোর কর্তৃপক্ষকেও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি এখন পরিচয় করিয়ে দিব রেশাদ চৌধুরীকে। কানাডার টরন্টোতে বসবাসকারী বাঙালিদের অতি পরিচিত মুখ রেশাদ চৌধুরী। তিনি একই সঙ্গে ভোরের আলো পত্রিকার পাবলিশার, সমাজকর্মী এবং রাজনীতিবিদও বটে। তিনি কথা বলেন সোজাসাপটা, যা বিশ্বাস করেন তা নির্মোহভাবে বলে ফেলেন। জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টোর 12 বছর ধরে সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। 2000 সালে ছিলেন ফোবানা সম্মেলনের কো-কনভেনর। বর্তমানে তিনি ইউনাইটেড ফোরাম অফ বাংলাদেশ কানাডার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। জনাব রেশাদ চৌধুরী, আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আমি এখন পরিচয় করিয়ে দিব টরন্টোর আরেক প্রিয় মুখ পারভেজ আহমেদ মুহিতকে। পারভেজ আহমেদ মুহিত পেশায় একজন বিশ্বস্ত মর্গেজ এজেন্ট, কিন্তু তার নেশা ব্যবসা। টরন্টো শহরের 9টি মেডিকেল প্রতিষ্ঠানের পরিচালক তিনি। করোনার সময়ও তার প্রতিষ্ঠান সেবা দিয়ে যাচ্ছে নিরবিচ্ছিন্নভাবে। বর্তমানে কানাডা বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বৃহত্তর খুলনা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে বেশ কবছর ধরে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের কমিউনিটির এই প্রিয় ব্যক্তিত্বকে আজকের পয়েন্ট অফ ভিউতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ভোরের আলো তাদের এই সুন্দর আয়োজনের জন্য। ধন্যবাদ উপস্থাপককে, আপনাকেও থ্যাংক ইউ দিনী মোহাম্মদ ভাই। আমি এখন পরিচয় করে দিব যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সিনিয়র সাংবাদিক তুহিন সানজিদ। তিনি একজন পেশাদার সাংবাদিক। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা দ্য নিউ ইয়র্ক মেইলের সম্পাদক তিনি। সাংবাদিকতা শুরু করেন 1993 সালের 21 জানুয়ারি। মূলত সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে তিনি তার কর্মজীবন শুরু করেন। এরপর তিনি দৈনিক মানব জমিন, দৈনিক যায় দিন, দৈনিক ভোরের ডাক পত্রিকায় দাপটের সঙ্গে সাংবাদিকতা করেছেন। তুহিন সানজিদ, আপনাকে স্বাগত। দিদি ইসলাম ভাই, আপনাকেও ধন্যবাদ যে পত্রিকা পক্ষ থেকে আপনি আমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন এই লাইভ অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। শুধু আমি না, আমিও ঢাকা শহরে দীর্ঘদিন যাবৎ অনেক দাপটের সাথে সাংবাদিকতা করেছেন। আপনার সুনাম এখনো পর্যন্ত অনেক সিনিয়র সাংবাদিকদের মুখেও শুনি। তো অনেক দিন পরে এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আপনার সাথে আবার যোগাযোগ এবং আপনাকে দেখতে পাচ্ছি, এই জন্য আপনাকে এবং আপনার পত্রিকার কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি এখন প্রফেসর জসিমউদ্দিন আহমেদের কাছে যাব। আমি প্রফেসর জসিমউদ্দিন স্যারের কাছে জানতে চাই, করোনা পরবর্তী পরিস্থিতিতে
বাংলাদেশের অবস্থা আগামীতে কি হবে বলে আপনি মনে করেন, জনাব জসিমউদ্দিন আহমেদ? করোনা বর্তমানে অবস্থা আপনারা জানেন যে আজকের যদি আমরা ডাটাগুলোর কথা বলি, বাংলাদেশে যেটা সরকারি হিসেব তা অনুযায়ী আক্রান্ত 2,04,425 আর মৃত্যু সংখ্যা হচ্ছে 2,618। সারা বিশ্বে 1,04,14,000, মৃত্যু সংখ্যা 6,04,425। যুক্তরাষ্ট্রে 37,65,086 আর মৃত্যু কিছুক্ষণ আগ পর্যন্ত 1,40,000-এর উপর। বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের যে ডেটা, এটা তো অনেকেই বলছে বিশ্বাসযোগ্য নয়। যেই হারে পৃথিবীর বিভিন্ন দেশে আক্রান্ত হচ্ছে, বাংলাদেশে কিন্তু আক্রান্তের সঠিক সংখ্যা এটি নয়। যদি তাই হয় তাহলে করোনা পরবর্তী পরিস্থিতিতে আমাদের সামনে কিন্তু একটা বিরাট বিপদের সম্ভাবনা রয়েছে। যেমন আপনারা জানেন, বাংলাদেশ মূলত যে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ ইনকাম হয়, এটা দুইটা সেক্টর থেকে, গার্মেন্টস আর হলো এক্সপার্ট্রিয়েট যারা ওয়ার্কার, এদের বেশিরভাগই কিন্তু মধ্যপ্রাচ্যে যারা কাজ করে। যারা কানাডাতে বা আমেরিকাতে হোয়াইট কলার জব করে, তারা কিন্তু দেশে তেমন একটা টাকা পাঠায় না। টাকা ওই মিডল ইস্টে যারা, তারাই কিন্তু রীতিমতো টাকা পাঠায়। আপনারা জানেন ইতিমধ্যেই ইটালিতে বাংলাদেশের প্রবেশাধিকার বাংলাদেশ শ্রমিকদের নিষিদ্ধ করা হয়েছে। কেন করা হয়েছে? যে করোনার ফলস সার্টিফিকেট দিয়ে তাদেরকে পাঠানো হয়েছিল, এটা ধরা পড়েছে। ইতিমধ্যে পৃথিবীর অনেক দেশই বাংলাদেশিদের আসার ব্যাপারে তারা কিন্তু বিভিন্ন রকমের বিধিনিষেধ আরোপ করছে। আর অন্যদিকে বাংলাদেশ সরকার কিন্তু এইগুলোকে সঠিকভাবে যে কিভাবে মোকাবেলা করবে এই ধরনের কোনো কর্ম পরিকল্পনা নাই। এখনো দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যারা ফলস সার্টিফিকেট দিচ্ছে, যারা করোনা সঠিক চিকিৎসা করছে না, এই ধরনের লোকজনই আছে। হসপিটালে যারা যাচ্ছে, হসপিটালে তো কোনো চিকিৎসা সেবা নাই। আপনারা জানেন এখানে কানাডাতে কেউ অসুস্থ হলে তিনি কিন্তু হসপিটালে গেলে একটা চিকিৎসা সেবা পাবে, কিন্তু বাংলাদেশে অধিকাংশ লোকজনই যারা হসপিটালে যাচ্ছে তাদের কোনো চিকিৎসা সেবা নাই। কিন্তু ওই দিকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তারা বলতেছে যে সব সুযোগ সুবিধা রয়েছে, কিন্তু যারা ভুক্তভোগী তারাই জানেন কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে। তাই করোনা পরবর্তী পরিস্থিতিতে যখন মধ্যপ্রাচ্য থেকে ইতিমধ্যেই বহু শ্রমিককে দেশে পাঠানো হচ্ছে, আমাদের রেমিটেন্সের পরিমাণ কমে আসবে। আর একই সাথে যে দেশেও অনেক গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, এর ফলে অর্থনৈতিক ক্ষেত্রে একটা দারুণ অবস্থার সৃষ্টি হবে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য কিন্তু সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে। কিন্তু আমাদের সরকার কিন্তু এই দিকে তেমন নজর দিচ্ছে বলে মনে হচ্ছে না। তারা দলীয় দৃষ্টিকোণ থেকে সবকিছু দেখছে এবং সত্যিকার ঘটনাগুলো লুকানোর চেষ্টা করছে। স্যার আপনাকে অশেষ ধন্যবাদ। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আপনাকে স্যার অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন আমাকে শিক্ষাক্ষেত্রে আমি স্যার একটু পরে আপনার কাছে আবার আসবো। ধন্যবাদ। আমি আবার পরে আসছি, একটু পরে আসছি স্যার আপনার কাছে। আমি এখন যাব জনাব রেশাদ চৌধুরীর কাছে। রেশাদ চৌধুরী, আপনি দীর্ঘ অনেক বছর ধরে, প্রায় 30 ইয়ার্সেরও বেশি এই কানাডার টরন্টোতে বসবাস করছেন। আপনি কমিউনিটিতে অনেক অবদান রাখছেন, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে। আমি যদি বাংলাদেশি কমিউনিটির বর্তমান অবস্থার সঙ্গে
পূর্বের অবস্থার তুলনা করতে বলি, আপনি কিভাবে তুলনা করবেন জনাব রেশাদ চৌধুরী? ধন্যবাদ দিন ইসলাম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্পাদক আহাদ খন্দকারের উদ্যোগে সাপ্তাহিক দেশের আলোর আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি জসিমউদ্দিন স্যার এবং অন্যান্য অতিথিবৃন্দ, সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম। আমি যে কমিউনিটির আগের সময়কার অনকার সময়কার আমি কিভাবে বলবো যে উন্নতি অবনতি, আসলে উন্নতিরই বেশি। যেমন আমরা যখন এদেশে আসি তখন আজকের থেকে বেশ কিছুদিন আগে 1983 অগাস্ট মাসে আমার এদেশে মন্ট্রিয়াল শহরে পদার্পণ। ওখানে আমি ছিলাম প্রায় 10 বছর, এখানে কুইবেক প্রভিন্সে। তারপরে আমি মুভ করে চলে আসি টরন্টোতে। টরন্টোতে যখন আমি আসি তখন ধরেন টরন্টোতে বেশ লোকজন হয়ে গেছে, আমাদের কমিউনিটির গঠিত হয়ে গেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন, জালালাবাদ অ্যাসোসিয়েশন বা রাজনৈতিক সংগঠনগুলা বিএনপি, আওয়ামী লীগ সবই হয়ে গেছে। আমি আসছি যখন তখন থেকে প্রথম ফুবানা আপনার টরন্টোর জন্য প্রথম ফুবানা ছিল, 7ম ফুবানা টরন্টোতে হইতেছিল এবং ওই সময়ে আমি আসছিলাম। তখনকার কনভেনার ছিলেন ডক্টর শামসুল হুদা, তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টও ছিলেন। আমি যখন আসি আসলেও আমার পরিচিত তেমন, আমার আত্মীয় স্বজন ছাড়া পরিচিত তেমন কোন লোক ছিল না। আমি এইসব অনুষ্ঠানে ফুবানাতে অংশগ্রহণ করেছি, আমি তখন শুধু ছিলাম শুধুই দর্শক, আমার কোনো ইয়ে ছিল না, অ্যাক্টিভিটি ছিল না কিছুই। এরপরে যখন ফুবানা শেষ হয়ে গেল, এটার দায়িত্ব পেলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের দায়িত্ব পেলেন আমার মনে হয় মাহবুবুর রব চৌধুরী সাহেব, যিনি টরন্টোতে আছেন এখন। মাহবুবুর রব চৌধুরী, এরপরে রেজাউর রহমান, নবী খন্দকার, এক এক করে অনেকেই আসলেন, ব্যারিস্টার আলমগীর, আরো অনেক, আপনার মির্জা শহীদুর রহমান, তাদের সবার নাম আমার এই মুহূর্তে মনে আসতেছে না। সবাই আপনি সুন্দরভাবে চালনা করছেন অ্যাসোসিয়েশন, যার জন্য আমরা অনেক আগাইছি। প্রথমে তো আমরা কিছুই করতে পারতাম না, লোকজন কম ছিল, এই বছরে একটা পিকনিক এটাই এনাফ ছিল। এরপরে আমরা আস্তে আস্তে এই দেশের সব জায়গার আপনার সব ইভেন্ট গুলা পালন করতেছি, আমরা বিভিন্ন বড় বড় অনুষ্ঠানাদি করতেছি। এরপরে আমরা দেশের বিপদকালীন সময়ে মানুষজন আমরা বেশ হয়ে গেছি, আমরা অনেক সাহায্য সহায়তা করতে পেরেছি। তৎসঙ্গে আপনার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাথে যে আনুষঙ্গিক যেগুলো আসিল আপনার অঙ্গ সংগঠনগুলা, আপনার আঞ্চলিক সংগঠন হিসাবে জালালাবাদ অ্যাসোসিয়েশন সর্বস্বীকৃত সব জায়গায় আপনার, কারণ আমাদের লোক বেশি এর লেগে বড় অর্গানাইজেশন। এখানে আমাদেরটাই ছিল, আর কারোটা ছিল না। প্রথমে আমাদের অ্যাসোসিয়েশন, এইটার থেকে আস্তে আস্তে এরপরে বরিশাল অ্যাসোসিয়েশন, খুলনা অ্যাসোসিয়েশন, এইভাবে হয়ে এখন আপনার আমার মনে হয় টরন্টোতে কোনো ডিস্ট্রিক্ট নেই যে ডিস্ট্রিক্টের অ্যাসোসিয়েশন নাই। তো আমরা সব সময় আপনার সব অ্যাসোসিয়েশনের আমাদের লক্ষ্য হলো আমাদের কমিউনিটির যেভাবে ভালো হয়, যেভাবে সবকিছু সুন্দরভাবে পরিচালনা করতে পারি, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আমরা সবসময় উন্নতির দিকেই যাচ্ছি, আমাদের মাঝে অবনতি বলে কোনো জিনিস আমার মনে হয় নাই। আগেকার সময়ে আমরা যখন ছিলাম, লোক ছিলাম অত্যন্ত কম, যার জন্য হয়তো এখনকার মতো আমরা এত কিছু সুন্দরভাবে সমাধান করতে পারি নাই। এখন লোক সমাগম হয়েছে, সবাই আমরা চলতেছি। এরপরে আপনার অনেক সময় আপনার বাতির নিচে একটা অন্ধকার থাকে সব সময়। এই হিসাবে মনে করেন যে আমাদের কমিউনিটিতে, এটাকে আমি খুব দোষ হিসাবে নিতে পারি না, নেই না, এবং অবনতি হিসাবে নেই না। আমরা কিছু লোক আছি এই দেশে, তো আমাদের দেশের মতো আপনার ওই যে সরকারকে তোয়াজ করবেন, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে তোয়াজ করবেন, আপনি কিছু পাইবেন, এই ধরনের কিছু নাই। আমাদের কিছু কিছু লোক আমরা চাই একটু নাম দাম বা নামের পিছনে কোনো একটা কিছু প্রেসিডেন্ট, সেক্রেটারি, এইটাই আমাদের যা দোষ। এটাকে আমি দোষ মনে করি না।
এই হিসাবে আমরা ওই অনেক সময় একটা থেকে আরেকটা ভাঙ্গন মঙ্গন কইরা আবার ফিরে আমরা জায়গায় চলে আসি। এখন আমরা জায়গায় চলে আসছি এবং আমরা একসাথে চলতেছি। তো আমার মনে হয় আমাদের কমিউনিটিতে আগের সময়ে এবং এখনকার সময়ে কোনো তফাৎ কিছু নাই। আমরা সবসময়ই আমাদের ইয়েটা উন্নতির দিকে চলতেছে। অবনতি বলে কিছু নাই। জনাব রেশাদ চৌধুরী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন যাব জনাব মুহিদের কাছে। আপনারা সবাই জানেন পারভেজ আহমেদ মুহিদ একজন বিশ্বস্ত মর্গেজ এজেন্ট। আমি তার কাছে জানতে চাইব, করোনা পরবর্তী বিশ্বে আগামীতে ব্যাংক ঋণের সুদের হার কমার বিষয়ে কি আপনি কি কোনো কিছু শুনেছেন, বা এ সম্পর্কে আপনাদের মধ্যে মর্গেজ এজেন্টদের মধ্যে কোনো আলোচনা হয়েছে? একটু যদি বলেন জনাব মুহিদ। থ্যাংক ইউ সবাইকে। অবশ্যই এই করোনার কারণে বিশ্ব পরিস্থিতিতে অর্থনৈতিকভাবে একটা ধস, যেটা আমরা বলি, ওটা নেমেছে। কানাডাতেও ওর প্রভাব অবশ্যই পড়েছে। দেখেন, লাস্ট 10 ইয়ার্স এর মধ্যে যে এখন যে ব্যাংক ইন্টারেস্ট রেট সর্বনিম্ন লাস্ট 10 ইয়ার্স এর মধ্যে, তা আমাদের এই সুযোগটা আমি জানি না কতদিন থাকবে, আর আরো কমবে কিনা সেটাও আমি বলতে পারি না। কারণ দেখেন, আগে গতবারও ছিল, প্রাইম ছিল 3.45, এখন দেখেন প্রাইম হচ্ছে 2.45। তা আমাদের উচিত হবে, যারা প্রপার্টি ইনভেস্ট করতে চান, রেসিডেন্সিয়াল স্পেশালি আর কমার্শিয়াল টরন্টোতে, তাদের এখনই বাড়ি কেনা। মার্কেটে দেখেন, যদি আপনি যতগুলো বাড়ি আছে, আমি 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 যেহেতু এই প্রতি মাসে 2-4টা করে তো ক্লোজ করি, বাড়ির দাম কিন্তু কমে নাই, জিটিএ তে কমে নাই, এই বাইরে কমেছে কিনা আমি জানি না। এখন কেউ যদি ইন্টারেস্টেড হয়, তার উচিত হবে এখনই বাড়ি কেনা, এবং আর উচিত হবে যে যেহেতু অল্প কম ইন্টারেস্টেড কম, তাকে ফিক্সডে চলে যাওয়া। তাহলে কি হবে, অ্যাটলিস্ট বাড়লেও তার এফেক্টটা হবে না। জনাব মোহিত, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তুহিন সঞ্জিত, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জনাব তুহিন সঞ্জিত, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? তুহিন সঞ্জিত, আপনি কি শুনতে পাচ্ছেন? তুহিন সঞ্জিত, তুহিন সঞ্জিত, আপনি কি শুনতে পাচ্ছেন? তুহিন সঞ্জিত মনে হয় আমাকে শুনতে পাচ্ছে না, একটু নেটওয়ার্কে হয়তো সমস্যা আছে। আমি এখন আবার ডক্টর জসিমউদ্দিন স্যারের কাছে যাব। স্যার, বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনি জানেন, আপনি একটি নামী বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন। আপনি যদি বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু বলেন। জনাব জসিমউদ্দিন আহমেদ, বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি কিছু বলেন। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? বলেন স্যার। স্যার, আমি শুনতে পাচ্ছি, জি আপনারা বলেন। শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন ঠিক আছে। বলেন স্যার। হ্যাঁ, আমি 1969 থেকে শুরু করে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন অধ্যাপনা, বিভিন্ন দেশে, ব্রিটেনে, আমেরিকাতে পোস্ট ডক্টরাল করেছি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির 2 বার সভাপতি ছিলাম। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ছিলাম, ওতপ্রোতভাবে জড়িত।
এমনকি বিএনপি সরকারের সময় যে শিক্ষা কমিশন হয়েছিল, এতে আমি উচ্চশিক্ষা কমিটি সাব কমিটিরও সদস্য ছিলাম। আমরা যদি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করি, আমাকে একটু মোটামুটি সময় নিয়েই বলতে হবে। জি স্যার। যেমন আমাদের সময় বাংলাদেশে মাত্র 6টি বিশ্ববিদ্যালয় ছিল এবং শিক্ষিতের হারও অনেক কম ছিল। ইউনেস্কোর তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে শিক্ষিতের হার 72.89%, যা গত 49 বছরের মধ্যে ঈর্ষণীয় অগ্রগতি। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষত নূতন নূতন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার গতিও বেশ আশাব্যঞ্জক। স্বাধীনতার সময়, যেখানে আমি আগেই বলেছি 6টি মাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 53টিতে পাবলিক বিশ্ববিদ্যালয়। 3 দিন আগে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে তারা খুলনাতে আর একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় করতেছে, তাহলে 54টি হবে। এছাড়াও 2টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশে রয়েছে। 2018 সালের 18 এপ্রিল পর্যন্ত অনুমোদিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 97। 1992 সালে কিন্তু বাংলাদেশে প্রথম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু। 1990-এ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নিরপেক্ষ নির্বাচিত হয়েছিল এবং একটা সুষ্ঠু নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়ার নেতৃত্বে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের অনুমতি প্রদান। বর্তমানে প্রায় 100 খানেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় থাকলেও হাতে গোনা কয়েকটি ছাড়া বাকিগুলোর মান নিয়ে আতঙ্কিত হওয়ার মতো যথেষ্ট কারণ আছে। এদের বেশিরভাগই কিন্তু টিউটোরিয়াল হোমসের মতো, কয়েকটির নামে সার্টিফিকেট, এমনকি ডক্টরেট ডিগ্রি বিক্রি ও বর্তমানে ইমেজ সংকটে ভুগছে। এদের বেশিরভাগেরই মানসম্মত গবেষণার পর্যাপ্ত সুযোগ নেই, নতুনগুলোতে একেবারেই নেই। শিক্ষার মানও নিম্নমুখী। গবেষণা, শিক্ষা ও অন্যান্য কার্যক্রমের উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়ের বিশ্ব র্যাঙ্কিংয়ে এশিয়া ভিত্তিক র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ে বিশ্ব র্যাঙ্কিং এবং এশিয়া ভিত্তিক র্যাঙ্কিং করা হয়। সাম্প্রতিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিশ্বে 1794তম এবং এশিয়ায় 477তম। এককালের প্রাচ্যের অক্সফোর্ড হিসাবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়, যার আমিও ছাত্র ছিলাম এবং 1969 সনে ওই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছি, তা বিশ্বে এখন র্যাঙ্কিং হচ্ছে 1909 এবং এশিয়ায় 526তম। দুঃখের কথা, কোনো বিশ্ববিদ্যালয়ই এশিয়ার শ্রেষ্ঠ 100 বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করতে পারছে না। বিশ্ববিদ্যালয়গুলোতে এখন শিক্ষক নিয়োগে মেধা ও যোগ্যতার পরিবর্তে দলীয় আনুগত্যের ভিত্তিতে হচ্ছে, এমনকি অনেক ক্ষেত্রে নিয়োগ বাণিজ্যেরও অভিযোগ উঠছে। ইউনেস্কোর তথ্য অনুযায়ী 2017 সালে 60,000-এরও বেশি বাংলাদেশি ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার জন্য দেশের বাইরে যায়। এর অর্ধেকেরই বেশি মালয়েশিয়া যায়। অথচ 1960-এর দশকে আমরা যখন ছাত্র ছিলাম, তখন মালয়েশিয়ার ছাত্রছাত্রীদের পছন্দের তালিকায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। এরপরই ভারতে শুধু যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার জন্য ছাত্ররা যায় তাই নয়, এমনকি স্কুল পর্যায়ে শিক্ষার জন্য অভিভাবকরা ভারতে পাঠাচ্ছে। প্রতি বছর বাংলাদেশের কষ্টার্জিত আয়ের বৈদেশিক মুদ্রার বেশ কিছু অংশ দেশের বাইরে ছাত্রছাত্রীদের পড়ার জন্য ব্যয় হয়। 1960-70 দশকে বাংলাদেশের ছাত্রছাত্রীরা দেশের গণতান্ত্রিক আন্দোলন, শিক্ষা সংশ্লিষ্ট আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে অংশ নিয়ে গৌরবোজ্জ্বল
ইতিহাস সৃষ্টি করেছে। বর্তমানে ছাত্র রাজনীতি অবক্ষয় হয়েছে। ছাত্র নেতারা টেন্ডারবাজি, চাঁদাবাজি, অপহরণ সহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে টর্চার সেল স্থাপনের অভিযোগ উঠছে। কয়েক মাস আগে বুয়েটের মেধাবী ছাত্র আরবারকে ফেনী নদীর পানি চুক্তির বিরোধিতা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কিছু কর্মী নিষ্ঠুরভাবে হত্যা করেছে। শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হলে এ ধরনের অপছাত্র রাজনীতি কঠোর হস্তে বন্ধ করতে হবে। আমরা যারা 60-এর দশকে রাজনীতি করতাম, আমরা ভালো ছাত্রও ছিলাম। তখন ভালো ছাত্ররাই ছাত্র রাজনীতি নেতৃত্ব দিত। আমাদের সময় ছাত্র রাজনীতি যারা করত তাদের অনেকেই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছে, তারপর অনেকেই মন্ত্রিত্ব নিয়েছে, এমনকি বাংলাদেশ সরকারের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান সাদাত হোসেন, যিনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, তিনিও কিন্তু ছাত্র রাজনীতি করতেন। এসএম হলে ছাত্র ইউনিয়ন থেকে তিনি ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। কিন্তু এখন যারা নেতৃত্ব দেয় তাদের কিন্তু বেশি শক্তির জন্যই দেয়, এবং তাদেরকে কন্ট্রোল করার জন্য যারা রাজনৈতিক দলগুলোর যে দায়িত্ব তারা কিন্তু পালন করছে না। ফলে আমাদের দেশের সামনে এই ক্ষেত্রে কিন্তু আমি একটা অন্ধকারই দেখছি। আমাদেরকে এই বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে। ছাত্র রাজনীতির যে গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল তা যদি আমরা আবার ফিরিয়ে আনতে পারি, তাহলেই কিন্তু আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আবার একটা গতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে পারবো। আমি বারবার বলবো যে বিশ্ববিদ্যালয় যে অন্যান্য প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে মেধাকে কিন্তু প্রাধান্য দিতে হবে। এখানে দলীয় ভিত্তিতে শিক্ষক নিয়োগ দিলে সেই শিক্ষক কিন্তু শিক্ষা এবং গবেষণায় উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে না। ধন্যবাদ। স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন যাব তুহিন সানজিদের কাছে। তুহিন সানজিদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, বাট আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা জানি না, আমি হ্যাঁ। মাঝে মাঝে ভয়েস মিস করছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। তুহিন সানজিদ, আমি আপনার কাছে যদি বাংলাদেশের বর্তমান সাংবাদিকতার অবস্থা সম্পর্কে আপনি একটু বলেন। জনাব তুহিন সানজিদ, বাংলাদেশের বর্তমান সাংবাদিকতার অবস্থা সম্পর্কে আপনি একটু বলেন। বাংলাদেশের বর্তমান সাংবাদিকতার প্রেক্ষাপট বলা এই মুহূর্তে আমার জন্য মানে শতভাগ খুব কঠিন, কারণ আমি যেহেতু গত 8 বছর ধরে প্রবাসে আছি। আপনি জানেন নিউ ইয়র্কে অবস্থান করছি আমি গত 8 বছর ধরে। আপনি শুরুতেই পরিচয় পর্ব সময় বলছিলেন যে নিউ ইয়র্কের একটা অত্যন্ত জনপ্রিয় একটা অনলাইন পোর্টাল দি নিউ ইয়র্ক মেইলে সম্পাদনার দায়িত্বে আছি। বাংলাদেশ থেকে প্রায় 8 বছর হলো প্রবাস জীবন। এই মুহূর্তে বাংলাদেশের সাংবাদিকতা স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা সম্পর্কে যদি আমাকে আপনি জিজ্ঞাসা করেন, আমার চেয়ে আপনি অনেক ভালো জানেন। তার আগে আমি বাংলাদেশের প্রেক্ষাপট বলার আগে আমি একটু কিছু মুহূর্তের জন্য মালয়েশিয়ার প্রসঙ্গটা টানতে চাই। পেশাগত কাজে অনেকবার মালয়েশিয়া যাওয়ার সুযোগ হয়েছিল রিপোর্ট করার জন্য। আমি এবার মালয়েশিয়ার ট্যুরিজম বোর্ডের ডিজিকে একটি প্রশ্ন করেছিলাম যে তোমাদের দেশে সংবাদপত্রের স্বাধীনতা নেই কেন? দিন ভাই, আপনি জানেন যে সমগ্র মালয়েশিয়ায় সংবাদপত্রের সংখ্যা মাত্র 7 থেকে 8টা। সেক্ষেত্রে বাংলাদেশের পত্রিকার সংখ্যা 7-8 হাজার হবে, আর এখন অনলাইনের সংখ্যা নাকি আমি শুনেছি 25,000। সরকারের কাছে অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য আবেদন পড়েছে 12,500-এর মতো। এটা আমার আরো 3 মাস আগের জানা, হয়তো এখন এই সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা আমি মনে করি যে অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি স্বাধীনতা ভোগ করে বাংলাদেশের সংবাদপত্র। তবে কোনো কোনো ক্ষেত্রে সময়ের কারণে কখনো কখনো সংবাদপত্রের উপরে কালো হাত নেমে আসে,
সেটা সরকারের পক্ষ থেকে হোক, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে হোক, আপনি যেভাবেই দেখেন না কেন, এটা সব সরকারের আমলে কম এবং বেশি হয়। দিন ভাই, আপনার যদি মনে থাকে, সম্ভবত 2009 সালের কথা, আমি যখন মানবজমিনে ছিলাম, আমি একবার ময়মনসিংহে গিয়েছিলাম। আমাদের সাংবাদিক জগতের দিকপাল, আমার আপনার সবারই অভিভাবক, দৈনিক মানবজমিনের সম্পাদক জনাব মতিউর রহমান চৌধুরী আমাকে ময়মনসিংহে পাঠিয়েছিলেন রিপোর্ট করার জন্য। তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন জেনারেল আব্দুল সালাম, এমপি ছিলেন ময়মনসিংহের একটি আসনের, সম্ভবত নান্দাইলের। তার অত্যাচার এবং নির্যাতনের বিরুদ্ধে রিপোর্ট করেছিলাম, সিরিজ রিপোর্ট করেছিলাম। সে সময় কিন্তু এই ধরনের রিপোর্ট করার ক্ষেত্রে সংবাদপত্রের উপরে কোনো আঘাত আসতো না। কিন্তু এখন যেটা হয়েছে সেটা আপনি নিজেও জানেন, আপনি শুধু না, বাংলাদেশের অনেক বড় বড় পত্রিকার অনেক সিনিয়র সাংবাদিক সম্পাদক, আমরা সবাই এখন সেলফ সেন্সরশিপের মধ্যেই আছি। আমি জানি না আমার এই কথাটা বলার কারণে আবার কোনো সেন্সরশিপ চলে আসবে কিনা। এটার জন্য আমরা সাংবাদিকরা নিজেরাই দায়ী। আমি মনে করি সাংবাদিকদের একটা গোষ্ঠী যখনই কোনো সরকার ক্ষমতায় আসেন, আমরা সিনিয়র সাংবাদিকদের একটি গ্রুপ, আমরা অতি রাজনীতিবিদ হয়ে যাই। এটা একটা আমাদের সংবাদপত্র এবং সাংবাদিকতার জন্য অনেক খারাপ একটা দিক। আরেকটা দিক হলো যে সংবাদপত্রটা এখন পুরোটাই, আপনি যদি বলেন যে 90% বেশি বাংলাদেশের সংবাদপত্র, মেইন স্ট্রিম নিউজ পেপার গুলা কোনো না কোনো বড় ধরনের কোম্পানির হাতে চলে গেছে। যে কারণে এই সমস্ত কোম্পানিগুলো, আমার যেটা মনে হয়, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং অভিমত থেকে বলছি, প্রত্যেকটা কোম্পানি যাদের একাধিক মিডিয়া আছে, সেসব কোম্পানির কোনো না কোনো ভাবে সরকারকে সন্তুষ্ট রাখতে চায়। এই সরকারকে সন্তুষ্ট রাখতে গিয়ে আমাদের এই সেলফ সেন্সরশিপটা চলে আসছে। আপনি দিন ভাই যদি লক্ষ্য করবেন, আপনি জাস্ট মনে হয় বছর খানেক হলো আপনি বাংলাদেশ থেকে আসছেন, তার আগে আপনি লক্ষ্য করেছেন যে বাংলাদেশের সংবাদপত্রগুলোতে ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেই বললেই চলে। আপনি ইনভেস্টিগেটিভ জার্নালিজমের এখান থেকে 10 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগে যেটা ছিল, সেটা এখন একেবারে হারিয়ে যাচ্ছে। কারণ একজন রিপোর্টার অনেক কষ্ট করে 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস কিংবা তারও বেশি সময়, 3 মাস ধরে একটা রিপোর্টের পিছনে দৌড়তে দৌড়তে যখন খুব ভালো একটা রিপোর্ট সে সংগ্রহ করবে, অনেক তথ্যবহুল রিপোর্টটা জমা হবে, তারপর একটা সময় সেটা হারিয়ে যাবে। কারণ সংবাদপত্রের যে মালিক, সে মালিকের পলিসিটা সম্পাদক জানেন, নির্বাহী সম্পাদক জানেন, কোনো কোনো ক্ষেত্রে চিফ রিপোর্টার জানেন। তো চিফ রিপোর্টার থেকে নির্বাহী সম্পাদক কিংবা সম্পাদক পর্যন্ত পৌঁছাবে, তারপর এই রিপোর্টটার আলোর মুখ দেখবে না। যার এগেনস্টে যেই কোম্পানি কিংবা যেই গ্রুপটার বিপক্ষে এই রিপোর্টটা, আপনি অবাক হবেন না যদি তার এই রিপোর্টটা কিল্ড হবে, তারপরে কয়েকদিন পরে যদি দেখেন যে পত্রিকার সামনে অথবা পিছনের পাতা জুড়ে সেই কোম্পানির একটা বড় বিজ্ঞাপন, তাহলে আমরা কেউ অবাক হব না। রিপোর্টার নিজের কষ্ট, নিজের দুঃখ, এটা নিজেই এটা নিজের সাথে ভাগ করে নিবে। সে হয়তো মন খারাপ করবে, কিন্তু চাকরিটা রাখার জন্য তার চাকরিটা খুব প্রয়োজন। বাংলাদেশের মিডিয়া এখন যে চাকরির যে পরিমাণ অভাব, একের পর এক মিডিয়া বন্ধ হচ্ছে, শত শত সাংবাদিক, শ্রমিক, কর্মচারী, সংবাদপত্রের সাথে জড়িত বিভিন্ন স্তরের কর্মীরা চাকরি হারা হচ্ছে। তো এই অবস্থায় একজন রিপোর্টার, ছাপোষা একজন রিপোর্টার, সে তার নিজের চাকরিটা সবার আগে দেখবে। কারণ মাস গেলে তার বাসা ভাড়া দিতে হবে, তার স্ত্রী সন্তানের ভরণ পোষণ আছে, তার বাবা মায়ের খরচ আছে, গ্রামের তার পরিবারের অন্যান্য সদস্যকে দেখভাল করতে হয়। তো সেই কারণে ইনভেস্টিগেটিভ জার্নালিজমটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তুই যেটা
তুহিন সাজ্জাদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবার আসবো আপনার কাছে, একটু পরেই আসছি। আমি এখন জনাব রেশাদ চৌধুরীর কাছে যাব। জনাব রেশাদ চৌধুরী, আপনি জানেন যে তুহিন, শাহেদ, সাবরিনা, সর্বশেষ শাহাবুদ্দিন মেডিকেল কলেজে অভিযান চালানো হয়েছে। আর শাহেদকে গ্রেপ্তারের বিষয়টিও আপনি দেখেছেন যে কি নাটকীয় ঢঙে গ্রেপ্তার করা হয়েছে। আপনি কি মনে করেন যে এই শাহেদকে গ্রেপ্তার সরকারের কৃতিত্ব, নাকি এটা নিছক লোক দেখানো? আপনি কি মনে করেন জনাব রেশাদ চৌধুরী? ধন্যবাদ দিন ভাই। সরকারের কৃতিত্ব তো এখানে এই শব্দ তো আসতেই পারে না। সরকার যদি ঠিকই ওদেরকে গ্রেফতার করে থাকে, সবকিছু তাদের দায়িত্ব। এটা তারা সরকার, এরা দুষ্কৃতিকারী, এদেরকে তারা গ্রেফতার করবেই। এখানে তাদের কৃতিত্বের কি আসলো? কিন্তু এটা তার কর্তব্য সে পালন করছে, যদি এইভাবে করে থাকে তারা। আর আমার মনে হয় এইটা আপনার কোনো আসলে দরপাকড় কিছু না। এটা আপনি যেটা বলতেছেন, যেটা নাকি নাটক, নাকি প্রহসন, লোক দেখানো, আমার মনে হয় এইটাই ঠিক। এটা লোক দেখানো, একটা প্রহসন মাত্র। এই শাহেদকে তারা গ্রেফতার করেছে, আপনি দেখেন চিন্তা করে, শাহেদকে গ্রেফতার করেছে, শাহেদকে নৌকা থেকে গ্রেফতার করেছে, কাদা মাটি প্যাক সবকিছু ওর গায়ের মধ্যে আসে, জামা কাপড়ে। আর যারা গ্রেফতার করেছে তাদের কাপড় একদম ইস্ত্রি ফাটকা আছে। এইটা কেমন করে হয়? দস্তাদস্তি করে একটা লোককে গ্রেফতার করলো, যাকে গ্রেফতার করলো তার পিঠে কাদামাটি আছে, আর যারা গ্রেফতার করলো তারা একদম তাদের শাড়ি ইস্ত্রিটা ভাঙে নাই, যেভাবে এইভাবে আছে। এটা তো একটা বাচ্চা সুলভ জিনিস না, যে আপনি বললেন যে আপনি দস্তাদস্তি করে গ্রেফতার করেছেন, আপনার কিছু হইলো না, আর তার গায়ে সব ময়লা। এখানে এক পয়েন্টই সব শেষ হয়ে যায়, আর লাগে না। আর বাকি তো আর কত কিছু আছে, যে শাহেদ যে একটা প্রহসনে গ্রেফতার করা হয়েছে, শাহেদ যে তাদের লোক, তারা শাহেদের লোক। আপনি দেখেন শাহেদ আজকের থেকে 10 বছর আগের সাথে সে কনভিক্টেড। এই কনভিক্টেড লোকটা একটা হসপিটাল করে, একটা সবকিছু করে, ওরা ওর কোনো কাগজপত্র দেখে না, রেজিস্ট্রেশন দেখে না, কিছুই দেখে না। এর সাথে দেখা যায় যে আপনার হুমরা যারা আছে, আপনি তো নাম বলতে অসুবিধা নাই, বা আসাদুজ্জামান সাহেব যে স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার সাথে ফটো আছে। ওই আমাদের কাদের সাহেব, এর বাদে আরো অনেকের সাথেই তার দহরম মহরম ফটো। এগুলো এটা কেমনে থাকে? এই শাহেদকে গ্রেফতার করার পরে শাহেদকে নিয়ে যাওয়া যখন হয়, তখন শাহেদের মুখে তো কোনো গ্লানি নাই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, কিছুই নাই। সে তো দিব্যি চলে যেতেছে। আর যেগুলো ফেসবুকের অনেক কথা ভুল, অনেক কথা ঠিকও না, লেগে এগুলো বলার দরকার নাই। শাহেদ নাকি চ্যালেঞ্জ করছে যে আমি 6 মাসের বেশি এদেশে জেলে আমাকে রাখতে পারবো না, আমি 6 মাসের ভিতরে চ্যালেঞ্জ দেশ থেকে বাইরে হইব। আমি এটা অবিশ্বাস করি না, আমি এটা অবিশ্বাস করি না। এর আগে অনেক ঘটনাও ঘটছে, অনেক লোককে জেলে নেওয়া হয়েছে, আবার ছাড়া হয়েছে, আমরা এসবের খবরই রাখি না। আর শাহেদকে তো ছাড়া যদি ছেড়ে দেয় ওরা, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। এটা হইতে পারে, শাহেদের চ্যালেঞ্জ আমি নাকচ করে দিতে পারি না। তো এই ধরনের জিনিসগুলো দেখলে দেখা যায় যে এখানে শাহেদকে তো ধরা হয় নাই, আপনার কৃতিত্ব নাই। প্রথমে বলছি এটা কৃতিত্ব না, এটা যদি ঠিকভাবে তারা ধরেও থাকে, এটা তাদের কর্তব্য, তাদের দায়িত্ব, তারা পালন করছে। আর এইটা তো নাই, এটার বিভিন্ন কারণে দেখা যাইতেছে এটা নাটক, এটা প্রহসন। এই তোমার জনাব রেশাদ চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমি এখন যাব পারভেজ আহমেদ মুহিতের কাছে। মুহিত, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, মুহিত, আপনি একজন মর্গেজ এজেন্ট। চিকিৎসা বিদ্যায় আপনার কোনো ডিগ্রি নাই, চিকিৎসা বিদ্যায় কিন্তু আপনার 9টি প্রতিষ্ঠানের পরিচালক, 9টি মেডিকেল ডায়াগনস্টিক সেন্টার বলেন, ডাক্তার, বাঙালি কমিউনিটি সহ বিভিন্ন কমিউনিটিকে দারুণভাবে সেবা দিয়ে যাচ্ছেন। আমি আপনার কাছে জানতে চাইবো, আপনি একজন নন টেকনিক্যাল লোক হয়েও এই এটা তো একটা টেকনিক্যাল ব্যবসা, এই ব্যবসায় কেন জড়ালেন? ভেরি ভেরি গুড কোশ্চেন্স। তো আমি একটু 2-3 মিনিট সময় নিব। আমাদের বাঙালি কমিউনিটির খুব পরিচিত মুখ ডক্টর এস এম নুরুল্লাহ তরুণ। আমার শৈশব কৈশোর একই সাথে আমাদের কাটে, আমরা একই সাথে পড়াশোনা করি।
তো মেডিকেলে চলে যায়, আমি জাস্ট জেনারেল লাইনে চলে যাই। ও যখন বাংলাদেশ থেকে আসার পর ডাক্তার হয়, ম্যানিটোবায় পোস্টিং হয়, তখন আমাকে বলে, মোহিত, টাকা পয়সা তো বহুত আসবে যাবে, আমার একটা স্বপ্ন আছে। আমি বললাম, কি বলো দোস্ত? আমি চাই যে আমাদের বাঙালিদের মধ্যে মানুষ, লোকজন আগায় আসুক। আমরা যেখানে যাই, ইন্ডিয়ানদের 4-5টা ক্লিনিক, পাকিস্তানিদের ক্লিনিক, ওদের ক্লিনিক। আমি চাই সেবা নিয়ে, আমি 2-3 জন সমমনা আমার ফ্রেন্ডকে আমি খুঁজতেছি, যারা অর্থের চিন্তা করবে না, কমিউনিটি সেবা করবে, এরকম কাউকে আমি চাচ্ছি। বাস আমার ইনভেস্টারের জন্য আই হ্যাভ ইনাফ মানি, কারণ টাকারও আমার দরকার নাই। ওই কথাটা ও তখন ম্যানিটোবায় ছিল, আমার খুব নাড়া দেয়, বলে তুমি এরকম খুঁজো। আর আমাদের আরো কিছু ফ্রেন্ড আছে, ওরা বাংলাদেশি ডক্টরস, কিন্তু তার মধ্যে ডক্টর নুরুল্লাহ তরুণ তো এই ক্যানাডিয়ান ডক্টর হিসাবে সে মোটামুটি বেশ কয়েক বছর আগেই পাশ করে গেছে। তো ওই কথা বলার পরে আমি বললাম, তুমি আসবা কবে? বলো আর বছর 2-এর মধ্যে আসবো। ওই মাথার মধ্যে আমাদের চিন্তা গুড় গুড় করে। ও চলে আসলো, আসার পরে আমরা একসঙ্গে কি করলাম, খুঁজতে লেগে গেলাম। বলে আমার ইনভেস্টর দরকার নাই, মানি আমার আছে, কিন্তু আমি চাই সমমনা, আমরা সেবামূলক কাজের জন্য। ঠিক আছে, ওইটা হচ্ছে ডক্টর তরুণের এই যে উদ্যোগটা। তখন আমি আমার আরেক ফ্রেন্ড, আমরা 2 ফ্রেন্ড, এই আরেক ফ্রেন্ড 3 জন, মোট 4 জনে শুরু করি মার্কিংটন ফ্যামিলি কেয়ার হেলথ নেটওয়ার্ক, যেটা আপনার মার্কামান অ্যান্ড এগলিংটন, ওখানে শুরু করি। তারপরে দেখুন, পরে আমরা একসাথে আরো 8টা ক্লিনিক ওপেন করি, মোট 9টা ক্লিনিক। সেবাটা কিভাবে দিচ্ছি দেখেন, এই যে করোনা ভাইরাসের সময়, তাই না, আমাদের যারা বাঙালি ডক্টর, তাদের মধ্যে একটা প্রভাব খাটে, ভাই তুমি ওপেন রাখো। আর সাদা যে ডক্টর গুলো আছে অন্য কান্ট্রি, তারা দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য মানি, তারা ক্লোজ করে দেয় যে আমি এখন এই সময় কাজ করবো না। আমাদের বেশ কয়েকজন বাঙালি ডক্টর আছে, লেডি ডক্টরস আছে, তারা ক্লিনিক গুলো ওপেন রাখলো। তারপরে বললাম কি কিছুদিন পরে যে আমরা বাসায় বসে আমরা সেবাগুলো দিব, যেটা অনলাইনে বলি আমরা, এই যে এখন যে ধরনের সেবা দিচ্ছি। এর মধ্যে দেখেন অনেক বাংলাদেশি যারা টুরিস্ট, করোনা ভাইরাসের কারণে, কোভিড-19 কারণে আটকা পড়ে গেছে, এদের হেলথের প্রবলেম শুরু হইলো, এরা এমবাসিতে যোগাযোগ করে। এমবাসি কি করলো, আমাদেরকে নক করলো যে তোমরা তো বাংলাদেশিদের মধ্যে বা পাইনিয়র আগায় আছে, তোমরা আমাদের হেল্প করতে পারবে কিনা? ওকে, নো প্রবলেম। তখন এমবাসি কি করলো, ওদের একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে আমাদের কাছে পাঠায়। টু বি অনেস্ট, আমাদের ইউজুয়ালি যে ফিটা হয়, যে পারলো সে দিছে, না পারলে নাই, নো কোশ্চেন্স। ইভেন তো আমরা আমাদের মেডিসিন যেগুলো আমাদের কাছে থাকে, অনেক সময় থাকে যে অনেক স্যাম্পলস থাকে, ওইগুলো আমরা তাদেরকে আমরা দেই। ইভেন তো যারা স্টুডেন্টস গুলো আছে, দেখেন বাংলাদেশে যাবে, করোনার সার্টিফিকেট লাগবে, ওইটাও আমরা ব্যবস্থা করে দিছি। এই ব্যাপারে দেখেন, টাকা পয়সা আবারও বলি, যে পারলে দিছে, না পারলে না। তা আমরা চাই যে আমাদের বাংলাদেশিরা, এবং এরকমও আছে, দেখেন এই যে আমি 2-1 দিন আগের কথাই বলি, মেডিসিন লাগবে, তাই না, ডক্টর তরুণ স্পেশাল রিকমেন্ডেশন দিয়ে দিল যে এনার আয় রোজগার ওরকম নাই, ফার্মেসিকে বলে দিল একে ডিসকাউন্ট দিয়ে দেন। দেখেন এই যে মানসিক যে প্রশান্তি, এটা একমাত্র এই সার্ভিসেই সম্ভব। আরো সার্ভিস আছে, আমি বলবো না যে নাই, ডাইরেক্ট এই কারণে, ডক্টর তরুণের কারণে আমি এই পেশায় মোটামুটি এগিয়ে আসছি আমি। হ্যাঁ, পারভেজ আহমেদ, আপনাকে ধন্যবাদ। আমি এখন সর্বশেষ প্রশ্নে যাব, প্রফেসর জসিমউদ্দিন আহমেদ স্যারের কাছে। স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। স্যার, আপনি যদি আমি শুনতে পাচ্ছি। আপনি যদি গত 1 মাসের ঘটনা দেখেন, গত 1 মাসে করোনা এলো, করোনার পর কয়েকটি কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে। ওই চুক্তির কারণে রিজেন্ট হসপিটাল বলেন, ডাক্তার সাবরিনা বলেন, তারপর সর্বশেষ শাহাবুদ্দিন মেডিকেল কলেজে অভিযান চালানো হয়েছে। এবং শুধু তাই না, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ হয়েছে। ত্রাণ নিয়ে টানাটানি অবস্থা, দুর্নীতি, সবকিছুতে বাংলাদেশ ছেয়ে গেছে। তো আপনি এই অবস্থাটাকে কিভাবে মূল্যায়ন করেন, ডক্টর জসিমউদ্দিন আহমেদ? ধন্যবাদ। আমি প্রথমেই আলোচনার সময় বলেছিলাম যে এই করোনা পরিস্থিতি, এইটাকে
সামাল দিতে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে। আপনি যে কথাগুলো বলেছেন যে এজেন্ট আছে সব জায়গায়, র্যাব বলেন, অন্যান্য সংস্থা বলেন, শাহেদ কিভাবে এই দুষ্কর্মগুলো করলো, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ, অন্যান্য মেডিকেল কলেজ, তারা করোনা রোগীর কোনো চিকিৎসা না করে মিথ্যা সার্টিফিকেট দিল, এবং এই সার্টিফিকেট নিয়ে যখন ইটালিতে গেল তখন ইটালির প্রধানমন্ত্রী বলল বাংলাদেশ হচ্ছে ভাইরাস বম। এইটা বাংলাদেশের পরিস্থিতি। নিউ ইয়র্ক টাইমসে, ব্রিটেনের পত্রিকায়, সব জায়গায় কিন্তু বাংলাদেশের এই অপকীর্তির কথাগুলো উঠতেছে। তাহলে কি হচ্ছে, আগামী দিনগুলোতে অবস্থা তো আরো খারাপ হবে। আজকে বাংলাদেশ থেকে, বাংলাদেশে যারা অনেকেই ছুটিতে দেশে এসেছিল তারা ফিরতে পারছে না, কারণ এখান থেকে সার্টিফিকেট অনেকেই কিন্তু বিশ্বাস করে না। বাংলাদেশের সার্টিফিকেট নিয়ে যাওয়ার পর যখন আবার টেস্ট করা হয়, করোনা নেগেটিভ আবার পজিটিভ হয়ে যায়। গতকালই ফেসবুকে দেখলাম যে ইটালিতে এখন বাংলাদেশিদেরকে, প্রথম যখন করোনা শুরু হলো, চাইনিজদেরকে যেই অবস্থায় দেখতো তারও চেয়ে খারাপ অবস্থায় দেখতেছে। এর ফলে কি হবে, বাংলাদেশে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি কিন্তু অনেক খারাপ হয়ে যাবে, এবং আমরা এমনি কিন্তু অর্থনৈতিক এবং অন্যান্য চাপে আছি। যে আজকে যখন হাজার হাজার লোক বেকার হয়ে যাবে, আজকে তো দেশে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবার সবচেয়ে খারাপ অবস্থায় আছে, তারা কিন্তু হাত পেতে সাহায্যের কথা বলতে পারছে না। ঢাকা শহর থেকে অনেকেই নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন, তারা বাড়ি ভাড়া দিতে না পেরে গ্রামে চলে যাচ্ছে। তাদের কোনো আয়ের কোনো সংগতি নাই, কিভাবে তারা চলবে এটা কিন্তু অবস্থা নাই। এই অবস্থা যদি চলে, আগামী কয়েক মাসে বাংলাদেশের অবস্থা আরো ভয়াবহ হবে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য যে প্রচেষ্টাটা সরকারের করা উচিত ছিল, তারা কিন্তু তা করছে না। এই ক্ষেত্রে উচিত ছিল একটা জাতীয় সরকার করা বা একটা জাতীয় পরামর্শক কমিটি করা। আপনারা জানেন করোনার টেস্ট কিট নিয়ে কি হচ্ছে। জাফরুল্লাহ চৌধুরী, উনি একজন দেশপ্রেমিক, ওনার গণস্বাস্থ্য কেন্দ্র একটা কিট তৈরি করলো। এই কিট দিয়ে 250 টাকায় টেস্ট করা যায়। এটা নিয়ে কত নাটক হলো। তারপর উনি বললো যে এটা অ্যান্টিবায়োটিক টেস্টেও এটা সাকসেসফুল, কিন্তু এখন পর্যন্ত তার পারমিশন দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না? যদি অন্য যাদের কোনো হসপিটালে করার টেস্ট করছে, মিথ্যা সার্টিফিকেট দিচ্ছে, একটা সার্টিফিকেটের জন্য 5,000, 3,500 থেকে 5,000 টাকা নিচ্ছে। আর জাফরুল্লাহ চৌধুরী এটা 2,000 টাকায় করতে পারত। এখনো যদি পারমিশন দেওয়া হয়, এবং একটা কথা, করোনাকে যদি বাংলাদেশে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে কিন্তু টেস্ট টেস্ট এবং টেস্ট, এর কোনো বিকল্প নেই। এখন দেখেন গত 2-3 দিন যাবত টেস্টের পরিমাণ কমিয়ে দিচ্ছে। টেস্টের পরিমাণ কমালে কি হবে, করোনা রোগীর সংখ্যা, আক্রান্তের সংখ্যা কম হয়ে যাচ্ছে। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে যে আক্রান্তের যে শতকরা হার টেস্টের তুলনায়, এটা কিন্তু প্রায় 25-এর কাছাকাছি ঘোরাঘুরি করছে। পৃথিবীর কোথাও কিন্তু এটা নেই। এর থেকে যদি আমাদের দেশকে এই মহা বিপর্যয় থেকে রক্ষা করতে হয়, তাহলে এই যে দেশপ্রেমিক জনগণ, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, অন্যদের সমন্বয়ে, তাদেরকে নিয়ে, তাদের সাজেশন নিয়ে করোনাকে প্রতিহত করতে হবে। তা না হলে কিন্তু এই বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে কতজন মারা যাবে এবং কি অবস্থা হবে তা কিন্তু আমরা জানি না। আমাদের জাতির সামনে কিন্তু এক অমানিসা, এক দুঃখের দিন অপেক্ষা করছে। স্যার আপনাকে আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার। আপনার শেষ হয়েছে? আমি যদি আরো কিছু জিজ্ঞাসা করি আমি বলতে পারি। আপনাকে ধন্যবাদ স্যার। আমি সময় হলে আবার আসবো আপনার কাছে।
আমি এখন যাব আবার তুহিন সানজিদের কাছে যেতে চাই। তুহিন সানজিদ, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন দিন ভাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তুহিন সানজিদ, আপনি আপনি জানেন যে এর আগে সাবরিনা, শাহেদ সহ সবার সঙ্গে, বিশেষত শাহেদের সঙ্গে অনেক বড় বড় সাংবাদিক বলেন, অনেকের ছবি প্রকাশ পেয়েছে। একজন সংবাদ কর্মীর চোখে আপনি এটা কিভাবে দেখেন? যে একজন সাংবাদিক হিসাবে এটা কিভাবে দেখেন যে একজন অপরাধীর সঙ্গে অনেকের ছবি প্রকাশ পাচ্ছে, অনেকের পাচ্ছে? আপনি এটা কিভাবে দেখছেন, জনাব তুহিন সানজিদ? ধন্যবাদ দিন ভাই। বিষয়টা খুব মজার এবং উদ্বেগেরও বটে। আমরা অনেক সিনিয়র সাংবাদিক, সিনিয়র সম্পাদক, অনেক মন্ত্রী, অনেকের সাথে ছবি দেখেছি এবং আপনি নিজেও জানেন মজার বিষয়টা হলো যে শাহেদ কিন্তু নিজেও একটা পত্রিকার সম্পাদক। সে যেই স্টাইলে প্রতারণা করে, আমার মনে হয় না যে গত 20 বছরে মানে এরকম অভিনব কায়দায় এবং এত শক্তিশালী প্রতারকের আবির্ভাব কখনো বাংলাদেশে ঘটেছে বলে। এবং সে আবার সাংবাদিকতা জগতেও তার বিচরণ আছে। প্রেস ক্লাব বলেন, রিপোর্টার্স ইউনিটি বলেন, সম্পাদকদের অফিস বলেন, টক শো বলেন, সব জায়গায় তার বিচরণ ছিল। তো বিষয়টা এটা দুঃখজনক। সরকার তাকে ধরার আগে, ইতালির ঘটনার আগ পর্যন্ত সে ধরাছোঁয়ার বাইরে ছিল। আমি দিন ভাই ওই বিষয়টাতে না গিয়ে আরেকটু অন্য বিষয়ে যেতে চাই। সেটা হলো যে একটু আগে যখন সাংবাদিকতা এবং সাংবাদিকদের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তার বিষয় নিয়ে যখন আলোচনা করছিলাম, আমি একটু সেখান থেকে শুরু করে একটু শেষ করি সাবরিনা এবং শাহেদের বিষয়টা নিয়ে। সাবরিনা যখন অ্যারেস্ট হলো, আমরা দেখলাম তাকে অ্যাপ্রন পরা, ডাক্তারি অ্যাপ্রন পরার সুযোগ দেওয়া হলো, তার হাতে হ্যান্ডকাপ পরানো হলো না। আপনি দেখেছেন যে যাদের কারণে, যে শাহেদ এবং সাবরিনার কারণে ইতালিতে আমাদের বাংলাদেশের শ্রমিক, বাংলাদেশের মানুষের উপরে যে নিষেধাজ্ঞা নেমে আসলো, কয়েক মাস বাংলাদেশের ফ্লাইট ইতালিতে যেতে দেওয়া হবে না। ইতালির প্রধানমন্ত্রী বললেন যে বাংলাদেশের এক একজন মানুষ এক একটা করোনা বোমা। এটা বাংলাদেশিদের জন্য, বাংলাদেশের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। যাদের কারণে আজকের এই পরিস্থিতি, সেই সাবরিনাকে অ্যারেস্ট করা হলো, তার হাতে হ্যান্ডকাপ দেওয়া হলো না। অতএব সাংবাদিকদের, আমি যদি উদাহরণ দিই, সাংবাদিক কাজলকে যখন অ্যারেস্ট করা হলো, আল্লাহ রহমত এবং বর্তমান সরকারকে অনেক ধন্যবাদ যে কাজল তার স্ত্রী সন্তানদের কাছে ফিরে আসতে পেরেছে, তার মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছে। যে কোনো নাটকীয়তার কারণেই হোক সে ফিরে এসেছে, এবং সে যখন দেশে ফিরে আসলো তাকে অ্যারেস্ট করা হলো এবং তার হাতে হ্যান্ডকাপ পরা হলো। সে হ্যান্ডকাপ এমন ভাবে পরানো হলো যে এক বোতল পানিও খেতে পারে না। বোতলের পানিটা সে নিজে খেতে পারে না, তার ছেলের সহায়তায় কিংবা অন্য একজনের সহায়তায় পানির বোতলটা তার মুখে দিয়ে পানি খাওয়ানো হয়েছে। আর সাবরিনাকে সব ধরনের সহযোগিতা দেওয়া হয়েছে। এত বড় একজন জাতীয় প্রতারক, শুধু না আন্তর্জাতিক প্রতারক, যার কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, এ ধরনের একজন প্রতারকের হাতে হ্যান্ডকাপ থাকে না। হ্যান্ডকাপ থাকে সাংবাদিক কাজলের হাতে, হ্যান্ডকাপ থাকে পঙ্গু সাংবাদিক প্রবীর শিকদারের হাতে, যাকে ছেড়ে দিলেও যার দৌড়, মানে হেঁটে পালানোর দূরের কথা, একটা পা দিয়ে আর ক্রাচে ভর করে একজন সাংবাদিক কি পালাতে পারে? তাকে হ্যান্ডকাপ পরানো হয়, সাবরিনার হাতে হ্যান্ডকাপ থাকে না। এটা হলো দুঃখজনক। এটা আমাদের জন্য জাতীয় লজ্জা আমি মনে করি। তো আমরা আশা করতে চাই যাতে শাহেদের কথা মিথ্যা হোক। তার স্বপ্ন ছিল, স্বাদ ছিল, এবং সে পথে হাঁটছিল, সে মন্ত্রী হবে, এমপি হবে। আর একটু আগে স্যার বলছিলেন যে 6 মাসের ভিতরে বের হওয়ার জন্য সে হুমকি দিছে। হুমকি দিতে পারে, শাহেদরা এই ধরনের হুমকি দেয়, শাহেদদের হুমকি বেশিরভাগ সময়ই মানে সত্য হয়। এর আগে বাংলাদেশে অনেক শাহেদ গ্রেপ্তার হয়েছে। আমি সরকারকে এক্ষেত্রে ধন্যবাদ জানাবো যে গ্রেপ্তার করেছে। র্যাব এটাকে নাটক করে হোক, স্যার একটু আগে যেটা বলছিলেন যে যারা অ্যারেস্ট করলো তাদের গায়ে কাদা ছিল না, শাহেদের গায়ে কাদা ছিল, কারণ তার মানে কর্দমাক্ত জায়গা থেকে তাকে অ্যারেস্ট করেছে, কিন্তু শাহেদের জুতায় কাদা ছিল না। এটাও আমি দেখে অবাক হয়েছে। আমার জেলা সাতক্ষীরা থেকেই তাকে অ্যারেস্ট করা হয়েছে।
অ্যাটলিস্ট অ্যারেস্ট করা হয়েছে, বিদেশের কাছে বাংলাদেশের ভাবমূর্তি কিছুটা হলেও ফিরে আসছে। শাহেদের কারণে যখন ইতালি যখন বাংলাদেশের ফ্লাইট বন্ধ করে দিল, বাংলাদেশি ফ্লাইট আনলোড করতে আপলোড মানে তাদেরকে ইতালিতে ঢুকতে দেওয়া হলো না, সেই রিপোর্ট কিন্তু নিউ ইয়র্ক টাইমসে ছাপা হয়েছে, কিন্তু শাহেদের অ্যারেস্টের ঘটনা কিন্তু নিউ ইয়র্ক টাইমসে ছাপা হয়নি। এটা গুরুত্ব না। কিন্তু কিন্তু আমি বিশ্বাস করতে চাই দিন ভাই, সেটা হলো যে শাহেদের এই ধমক, শাহেদের এই আশা যেন মিথ্যা হয়, তার মতন প্রতারক যাতে বাংলাদেশে কখনো এমপি না হয়, মন্ত্রী না হয়, আর যদি হয়েও যায় কখনো, সেটা আমাদের অবাক হওয়ার কিছু নাই। কারণ শাহেদের চাইতে অনেক বড় প্রতারক, শাহেদের চাইতে অনেক বেশি অশিক্ষিত, শাহেদের চাইতে অনেক বড় মানে আমি বলবো দেশদ্রোহী, যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে, দেশের ক্ষতি সাধন করছে, এরকম অনেক শাহেদ বাংলাদেশের এমপি মন্ত্রী হয়েছে, ভবিষ্যতে হবেও। সেটা আমি আপনি আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশের অনেক দেশদ্রোহী তাদের গাড়িতে পতাকা নিয়ে ঘুরে বেড়াইছে। তো আবার যদি শাহেদ কখনো মন্ত্রী হয়, তাতে আমাদের অবাক হওয়ার কিছু নেই। কিন্তু আমাদের কষ্ট লাগে একজন সংবাদকর্মী হিসেবে, যখন এ ধরনের প্রতারকরা গ্রেপ্তার হওয়ার সময় তাদের হাতে হ্যান্ডকাপ থাকে না, আবার আমাদের সাংবাদিকদের গ্রেপ্তারের সামান্য একটা মানহানির মামলায় একজন সাংবাদিক গ্রেপ্তার হয় ডিজিটাল আইনে, তার হাতে হ্যান্ডকাপ থাকে। আমি একজন সংবাদ কর্মী হিসেবে আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আজকে আপনার এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে, এবং ভবিষ্যতে বাংলাদেশের কোন সাংবাদিকের হাতে আর হাত করা দেখতে চাই না। এটাই আমার দাবি আজকের অনুষ্ঠানের মাধ্যমে। ধন্যবাদ দিন ভাই আপনাকে। তুহিন সঞ্জিত, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন যাব জনাব রেশাদ চৌধুরীর কাছে। রেশাদ চৌধুরী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি। রেশাদ চৌধুরীর কাছে যাব। রেশাদ চৌধুরী, আপনি জানেন যে খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে পাঠিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। বাংলাদেশ সরকার বলেন, গোয়েন্দা সংস্থা বলেন, সবাই চেষ্টা করে যাচ্ছে। তো খালেদা জিয়াকে লন্ডনে পাঠিয়ে দেওয়ার চেষ্টা কেন? এক নম্বর, যেহেতু আপনি কানাডা বিএনপির একজন সিনিয়র নেতা ছিলেন, এখনো উপদেষ্টা হিসেবে কাজ করেন, তো আমি আপনার কাছে জানতে যাব যে খালেদা জিয়াকে হঠাৎ করে বিদেশ পাঠিয়ে দেয়া কেন? আর সরকার তার দুর্নীতি বিভিন্ন জিনিস আড়াল করার জন্য যেগুলা করে, এগুলা কি নাটক না অন্য কিছু? জনাব রেশাদ চৌধুরী। ধন্যবাদ দিন ভাই। খালেদা জিয়াকে দেশ থেকে বিদেশে পাঠানো দেওয়ার চেষ্টা কেন করা হয়, এটা খুবই পরিষ্কার। খালেদা জিয়া যদি দেশে থাকেন, দেশে থাকলে পরে দেশের অবস্থা কি হবে, রাজনৈতিক অবস্থা কি হবে, আওয়ামী লীগ সেটা ভালো জানে। আওয়ামী লীগের প্রধান উনিও ভালো জানেন। ওনারা ওনাদের চেয়ারকে মজবুত রাখার জন্য, ওনারা সবসময় থাকার জন্য খালেদা জিয়াকে পাঠাইতেছেন। খালেদা জিয়া থাকলে ওনাদের সরে যেতে হবে অচিরেই। এটি হলো মেইন কারণ। খালেদা জিয়া এখনো যদি আপনার যদি নিরপেক্ষ কোনো নির্বাচন হয়, নির্বাচন দেয়, আমি পার্সেন্টেজ বলতে যাব না, আপনার এই ভালো বুঝেন, দেশের লোক ভালো জানে খালেদা জিয়া কিভাবে বিপুল ভোটে আপনার ওই ক্ষমতাতে চলে আসবে। ওই নিশিরাতে ভোট ডাকাতের কোনো দরকার পড়বে না। এইসব কারণেই খালেদা জিয়াকে দেশ থেকে ভাগানোর চেষ্টা করা হইতেছে। খালেদা জিয়া গেলে পরে তারা একচ্ছত্র শাসন চালাবে। কারণ দেশে খালেদা জিয়া বা বিএনপি এমন কিছু নয় যে ওরা আসলে দেশ অন্যরকম হয়ে যাবে, দেশ খুব সুন্দর হয়ে যাবে, ভালো হয়ে যাবে, এটা কিছু নাই। কিন্তু খালেদা জিয়া বা বিএনপি ব্যতীত আওয়ামী লীগ যদি চলে যায়, আওয়ামী লীগ চালাইতে হলে দ্বিতীয় কেউ নাই। এইটি আপনার এই ওরা খালেদা জিয়াকে বিদেশে পাঠাই। ধন্যবাদ রেশাদ চৌধুরী। আমি পারভেজ আহমেদ মুহিদের কাছে সর্বশেষ প্রশ্নে যাব। জি। আপনি জানেন যে মর্গেজ অ্যাপ্রুভাল নিয়ে বাংলাদেশি কমিউনিটি সহ অনেকের মধ্যে কিছুটা চাপা ক্ষোভ রয়েছে। চাপা ক্ষোভের কথা আমরা প্রায়শই গল্প করতে বলেন বা
গল্প করতে গিয়ে শুনে থাকি। তো এই এই চাপা ক্ষোভের বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখেন, আমরা তো মর্টগেজ এজেন্ট হিসেবে আমি প্রায় 10 বছর, এটা তো আমরা শুধু বাঙালিদের নিয়ে কাজ করি তা না, বিভিন্ন দেশে, যে লাস্ট মান্থে তার আগের মাসের আমার বাঙালি ক্লায়েন্ট ছিল, এরা সব বাইরের ক্লায়েন্ট। এই কম বেশি মর্টগেজ নিয়ে যারা কাজ করে একটু একটু কমপ্লেন আছে বা থাকবে, এটা থাকবেই। যেমন 10টা কাজ করলে একটা তো আপনার এদিক ওদিক হয়েই যায়, একটা মিস্টেক হয়ে যায়। অনেকগুলো কারণে যেটা হয়, দেখেন, ক্লায়েন্টের অনেক প্রোফাইলের উপরে মর্টগেজ অ্যাপ্রুভাল ডিপেন্ড করে। শুধু ক্লায়েন্ট বললো আমার কাছে ডাউন পেমেন্ট আছে, এটার উপরে মর্টগেজ ডিপেন্ড করে না। যদি বললো আমার জব আছে, এটার উপর মর্টগেজ ডিপেন্ড করে না। অনেক অনেক বিষয় আছে যেগুলো তার ক্রেডিট রিপোর্ট আমরা দেখতে হয়, তার জবটা কেমন দেখতে হয়, তারপর তার কোনো ক্রেডিটে কোনো লেট পেমেন্ট আছে কিনা এটা দেখতে হয়, তার লায়াবিলিটিস কত এরকম দেখতে হয়। এইগুলো যদি দেখে কেউ না দেখে একটা ফাইল নেয়, ও দেখে যে তার ডাউন পেমেন্ট ভালো, গুড, জব আছে ভালো, নিয়ে দিল। তো ব্যাংক কি করে? ব্যাংক তো তার মতো করেই সে দেখবে, চেক করবে না। আমরা ইউজুয়ালি আমি যেটা করি, আমি করি কি, আপনার তাকে আমি এজেন্টকে বলি যে আপনারা যখন বাড়ির অফারটা দিবেন তার আগে আমার ক্রেডিট রিপোর্টটা ক্লায়েন্টের সাথে কথা বলায় দিয়ে, এই কথাগুলো আমি বলি। তারপরে আমরা বলি এটা হবে কি হবে না, ঠিক আছে। আর আপনি ইচ্ছা করলেই যে আমার মর্টগেজ হবে টাকা থাকলে তা না। ব্যাংক খুঁটিনাটি অনেক 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 কিছু দেখে। অনেকে যেমন দেখা যায় যে আপনার হাইড করে গেছে, বলে না, এটা আমি শুধু বাংলাদেশই বলবো না, আমি বললাম যে হ্যাঁ আপনার তো সুন্দর জব আছে, ক্রেডিট রিপোর্ট ভালো, সবই ভালো, হয়ে যাবে। তাকে জিজ্ঞেস করি আপনার কোনো ব্যাংক্রাপসি বা এগুলো আছে কিনা, বলে দেখেন আপনার ক্রেডিটে তো নাই। এটা কিন্তু অন্য দেশের একটা ক্লায়েন্ট ছিল, দেখা গেল যে আমার ক্লোজিং এর আগে তার অ্যাপ্রুভাল ডিনাই করলো। কেন? বলে 20 বছর আগে সে ব্যাংক্রাপসি করছিল, সেটা ক্রেডিট হিস্ট্রিতে নাই। এখানে মর্টগেজ এজেন্টের কোনো হাত নেই। তো দেখেন 20 বছর আগে, তখন তাকে এরকম আমার একটা না, একটা শ্রীলঙ্কান ক্লায়েন্টও ছিল। কেউ যদি হাইড করে, আমার তো করার কিছু থাকে না। তখন কি করা লাগে যে তখন আপনি এটা প্রাইভেট বা সেকেন্ড মর্টগেজ বা আপনার যেটা বিল লেন্ডারের কাছে যেতে হয়। এই জন্য মর্টগেজ এজেন্টের কাছে যারা আসবে তাদের উচিত খোলামেলা সবকিছু বলা। যেমন আপনি ডক্টরের কাছে যাবেন, লুকায় রাখলে চিকিৎসা করতে পারবে না। লয়ারের কাছে যাবেন, লুকায় রাখলে হবে না। খোলামেলা সব বলতে হবে যে আমার এই অবস্থা, এই অনেক লোক লজ্জার ভয়ে ব্যাংক বলে যে না আমি তো কখনো কনজিউমার প্রপোজাল করি না, কিছু থাকলে দেখেন ক্রেডিট আছে কিনা, এরকম। আবার ওনাকে কি করে, কি একটা আপনার রজার্সের বিল, এটা কালেকশনে চলে গেছে, বলে কি আরে কয়টা টাকা আমি দিয়ে দেবো, দিয়ে দিলে তো হবে না, ওটা তো আপনার ওখানে চলে রেকর্ডে থাকবে। অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। অনেক যারা বাড়ি কিনবেন তাদের উচিত হবে বাড়ি প্রপোজাল দেওয়ার আগে, অফার দেওয়ার আগে একটা বিশ্বস্ত মর্টগেজ এজেন্টের কাছে যাওয়া, তার পরামর্শ নেওয়া, আদৌ সে মর্টগেজ পাবে কিনা, তার লায়াবিলিটিস কত, তার বাড়ি কয়টা আছে, তার গাড়ির লোন কত, তার স্টুডেন্ট লোন কত, এইগুলো সব কিছু আমাদের দেখতে হয়। আমি মনে করি আমাদের যারা মর্টগেজ এজেন্ট আছে তারা প্রত্যেকেই দক্ষ। এবং আমাদের কাছে যারা আছেন, অন্য কমিউনিটি থেকে যারা আসে, তারা বলে কি ভাই আমি অমুক দেশের অমুকের কাছে গেছি, দেখেন আমাকে উল্টাপাল্টা করে দিচ্ছে, অমুকের কাছে গেছে আপনাদের উল্টাপাল্টা করে দিচ্ছে। চাপা ক্ষোভ তো একটু নিজেদের মধ্যে থাকবে। আবার দেখেন, দেখা যায় একটা আপনার অডিটে চলে গেছে একটা ফাইল, ওই ফাইল অডিটে গেলে কি করে, আপনার পুঙ্খানু ভাবে দেখতে, কোনো একটা 19-20 ফল্ট হয়েছে, ওটা ক্যান্সেল করে দেয়। এই ক্ষেত্রে আমি আবারও বলি যে বিশ্বস্ত, সবাই বিশ্বস্ত, আমি বলবো না যে কেউ খারাপ, তবে 10টা কাজ করলে একটা হয়েই যেতে পারে। তার আগে বাড়ির অফার দেওয়ার আগে সঠিকভাবে জেনে নিন, প্রি অ্যাপ্রুভালটা নিয়ে নিন, আমি মর্টগেজ পাবো কিনা এবং কত টাকা পাবো, এটা হচ্ছে বড় জিনিস। আমি পাবো কিনা এবং কত টাকা পাবো, এটা, দ্যাটস ইট। ধন্যবাদ। থ্যাংক ইউ ধন্যবাদ জনাব মহিন। আমি এখন প্রফেসর জসিমউদ্দিন আহমেদের কাছে যাব। সর্বশেষ প্রশ্ন স্যার, আপনার কাছে একটু অল্প সংক্ষেপে জানতে চাবো, বাংলাদেশে গণতন্ত্র ফিরবে কবে? আপনি যদিও রসায়নে পড়াশোনা করেছেন,
দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব পালন করেছেন। আপনি খুব সংক্ষেপে বলবেন, বাংলাদেশে গণতন্ত্র ফিরবে কবে? এই প্রশ্নের আগে আমি রহিম চৌধুরী উনি একটা কমেন্ট দিয়েছেন, আমি এইটা একটু বলে নেই। তিনি বলেছেন বাংলাদেশ এখন করোনার ভয়াবহতা চলছে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। করোনা দীর্ঘায়িত হলে দেশের দুর্ভিক্ষ, বেকারত্ব, চিকিৎসা সংকট, অর্থনৈতিক সামাজিকভাবে মহা সংকটের পথে ধাবিত হচ্ছে, আন্তর্জাতিকভাবে একগরে হতে চলেছে। আপনার মতামত জানাবেন। আমি কিন্তু আগে এই কথাগুলো বলেছি। আপনার যে আশঙ্কা এটা সত্যি। আমাদের সামনে বাংলাদেশ একগরে হতে চলেছে, আমাদের সামনে মহা দুর্যোগ। এর থেকে উত্তরণের জন্য আজকে প্রয়োজন ছিল একটা জাতীয় ঐক্যের, এটি কিন্তু সম্ভব নয়। আপনার শেষ প্রশ্ন আমি যেটি করেছেন, বাংলাদেশে কবে গণতন্ত্র আসবে। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম, আমি তো আগেই বলেছি যে আমি শিক্ষক সমিতির সভাপতি ছিলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি তারও সভাপতি ছিলাম, এবং গণতান্ত্রিক শিক্ষক পরিষদ তার সভাপতি, এখন ভাসানী অনুসারী পরিষদের এক্সিকিউটিভ চেয়ারম্যান আমাদের ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এই কমিটির চেয়ারম্যান। বাংলাদেশে যে অবস্থা চলছে, এখন তার কোনো গণতন্ত্র নেই, নির্বাচন ঠিক মতো হচ্ছে না। এটা এর থেকে উত্তরণের জন্য কবে যে উত্তরণ হবে এটা বলা মুশকিল, তবে এত তো উত্তরণ হতেই হবে। একটা দেশকে বাঁচাতে হলে দেশে অবশ্যই গণতন্ত্র ফিরে আসতে হবে। দেশের জনগণ সমন্বিতভাবে সবাই যদি এগিয়ে আসে তাহলে কিন্তু এটা সম্ভব। এবং আমি বিশ্বাস করি আমরা এই বাংলাদেশকে মুক্তিযুদ্ধের মাধ্যমে, আমরা স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন করেছি। আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা ছিল বাংলাদেশের একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, কিন্তু আজকে কিন্তু এটা বারবার ভুলুণ্ঠিত হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনাকে যদি আমরা সঠিকভাবে তুলে ধরতে চাই তাহলে কিন্তু গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। এবং আমি বিশ্বাস করি এই দেশের জনগণ তাদের আত্মত্যাগের মাধ্যমে, তাদের সংগ্রাম, ত্যাগ, প্রতীক্ষার মাধ্যমে এটি কিন্তু একদিন ফিরে আসবে। আমরা সেই আশায় থাকব। আমরা মনে করি ভবিষ্যৎ একদিন অন্ধকার কেটে যাবে। একটা কথা আছে, দেয়ার ইজ লাইট এট দ্য এন্ড অফ দ্য টানেল। টানেলের শেষ প্রান্তে আলোর রেখা দেখা যাচ্ছে, ওই আশায় আমরা থাকি। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আপনাকে ধন্যবাদ। আমি এখন তুহিন সানজিদের প্রশ্নের মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। তুহিন সানজিদ, আপনি যদি একটু সংক্ষেপে বলেন, আপনি আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান? আমি অবশ্যই চাইব সন্ত্রাস মুক্ত, সুষ্ঠু গণতান্ত্রিক, সংবাদপত্রের স্বাধীনতা শতভাগ। যদিও সেটা পৃথিবীর কোনো দেশে সম্ভব না, তবু আমাদের চাওয়াটা থাকবে। মানে গণতন্ত্রের সংজ্ঞাটা আমাদেরকে আগে ঠিক করে নিতে হবে যে আমরা আসলে কি ধরনের গণতন্ত্র চাই। সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া কোনো দেশের গণতন্ত্র মানে সেভাবে সুফল আমরা আশা করতে পারি না। আর একই সাথে দিন ভাই একটা বিষয় নিয়ে একটু বলে নিতে চাই, সেটা হলো যে দেশে একজন সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার আজও পর্যন্ত হয়নি, আমরা সে দেশে কোনো সরকারই করেনি, সে দেশের গণতন্ত্র আমাদের চাওয়া না চাওয়াতে খুব বেশি আসা যায় বলে মনে হয় না। শতাধিক সাংবাদিক গত 15 থেকে 20 বছরের মধ্যে প্রায় 150 সাংবাদিককে হত্যা করা হয়েছে, যার একটি হত্যাকাণ্ডেরও বিচার হয়নি। আমি যদি দু একটা নাম বলি আপনাকে দিন ভাই, সেটা হলো সাতক্ষীরার দৈনিক পত্রদূত সম্পাদক শামা আলাউদ্দিন, যিনি এক সময় আওয়ামী লীগের এমপি ছিলেন, যশোরের শামসুর রহমান কেবল, খুলনার হারুনুর রশিদ এবং সাগর রুনি সহ অসংখ্য সাংবাদিককে হত্যা করা হয়েছে বাংলাদেশে।
এবং প্রত্যেককে হত্যা করা হয়েছে সংবাদ সংশ্লিষ্ট কারণে, রিপোর্টের কারণেই তাদেরকে হত্যা করা হয়েছে। একজন সাংবাদিক হত্যারও বিচারও হয়নি। সে দেশে গণতন্ত্র কেমন হবে আমি আপনি সেটা বলে কোনো লাভ নেই, বরঞ্চ হয়তো কারো না কারোর বিরাগ ভজনে পরিণত হবো আমরা। তো আমি অবশ্যই চাই গণতান্ত্রিক দেশ বলতে যেটা বোঝায়, যে সংজ্ঞাটা আমরা সবাই বুঝি, শান্তিপূর্ণ একটু দেশ, সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত, যে দেশে শাহেদ সাবরিনাদের মতন কেউ থাকবে না, সেরকম একটি গণতান্ত্রিক দেশ, যে দেশের একটু আগে আপনি যেটা বলছিলেন যে সাবেক প্রধানমন্ত্রীকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, আমার মনে হয় যে এইটা বিএনপির দৌন্যতার কারণেই, একটি শক্তিশালী বিরোধী দল না থাকার কারণেই, তাদের রাজনৈতিক দৌন্যতার কারণেই হয়তো সরকার সেটা চিন্তা করার সুযোগ পাচ্ছে। সেই সুযোগটা হয়তো ওই রাজনৈতিক দলটা দিয়েছে বলে আজকে এ ধরনের অগণতান্ত্রিক চিন্তা ভাবনা আসতে পারে। আরেকটা জিনিস দিন ভাই, সেটা হলো যে প্রতিপক্ষকে ঘায়েল করে সবসময় রাজনীতিবিদরা নিজেরাই গোল দেওয়ার চেষ্টা করবে। প্রতিপক্ষ যদি সেটা প্রতিবন্ধকতা তৈরি করার মতন রাজনৈতিক কৌশল যদি না দেখাতে পারে, না করতে পারে, মাঠে নামতে না পারে, তাহলে তাদের সে ধরনের রাজনৈতিক দলের ভাগ্যে এ ধরনের বিপর্যয় নেমে আসে। তো রাজনৈতিক মানে অপরাজনীতির শিকার যাতে সাংবাদিকরা না হয়, এরকম একটি গণতান্ত্রিক দেশ আমি দেখতে চাই। তুহিন সাজ্জাদ, আপনাকে অশেষ ধন্যবাদ। আমাদের অনেক সময় হয়ে গেছে, শেষ করতে হবে। আমি আজকের অনুষ্ঠানে, আজকের পয়েন্ট অফ ভিউতে আসার জন্য আমি প্রফেসর জসিমউদ্দিন আহমেদ, রেশাদ চৌধুরী, পারভেজ আহমেদ মুহিত, তুহিন সাজ্জাদ, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। ভোরের আলো পরিবারকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে রাখার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি। থ্যাংক ইউ দিন ভাই।